আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে তো অঙ্ক থাকবেই, তোমরা জানো, এবং এই অঙ্ক যে থাকবে সেই অঙ্কগুলো তো শিখতে হবে। তো এই অধ্যায় থেকে অঙ্ক শেখা মানে মনে করো যে একবারে মোটামুটি দুটো সৃজনশীল পাওয়া যায়, 10 মার্ক সহজেই নেওয়া যায়। তো এই অধ্যায় থেকে আসলে এই অধ্যায় কেমন, কি আলোচনা, কিভাবে এর অঙ্কগুলো করতে হবে এবং এই অধ্যায়ের মূল টপিকগুলো কি কি, আশা করি পুরো ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবে। অনেকেই প্রচুর পরিমাণে কমেন্ট করে থাকো বিভিন্ন রকম বিষয় নিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাসগুলো করার পরে তোমরা কমেন্টগুলো করো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ক্লাসটা করার পরেও কমেন্ট করবে যে ক্লাসটা কেমন হলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ যদি কারো ক্লাস ভালো লাগে তাহলে তার ভালো দিকটা বলা যায়, খারাপ লাগলেও খারাপ দিকটা বলা যায়। খারাপ লাগলে সেই খারাপ দিকটা আমি চাইলে কাটিয়ে উঠতে পারি তোমাদের কমেন্ট দেখে। আবার ভালো লাগলে আমি চাইলে হয়তো তোমাদের ভালো লাগার কথাটা শুনে আরও ইন্সপায়ার্ড হয়ে হয়তো আরও ক্লাসগুলো করতে পারি, তৈরি করতে পারি। তো জাবেদা হচ্ছে মূলত হিসাবের একটা প্রাথমিক বই। এখানে লেনদেনকে বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে দুটি ভাগে ভাগ করে দুটো দিক নির্দেশ করা হয় এবং সেটা লেনদেন কিনা সেটা যাচাই বাছাই করে তারপর দুটি সংশ্লিষ্ট হিসাবে হিসাবভুক্ত করা হয়। তো এটা হচ্ছে একটা তোমার হিসাবের প্রাথমিক বই বা কাঁচা বই বলা হয়। তো এখানে আর কি অনেক কথাই লেখা আছে, অবশ্য তুমি একটু রিডিং পড়লে বুঝতে পারবে যে এখানে আমরা মূলত একটা লেনদেনকে শ্রেণী বিভাগ করি, বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন শ্রেণীতে সেটা লিখে থাকি, লিপিবদ্ধ করে থাকি। তো এই ক্রয় জাবেদা আবার মূলত দুই প্রকার। জাবেদা কয় প্রকার? দুই প্রকার। এটা একটু জানার আছে অনেক কিছু, সো একটু দেখো। জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো এটা এমসিকিউ আসতে পারে যে জাবেদা কত প্রকার। জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা কি প্রকৃত জাবেদা। তো এই বিশেষ জাবেদার মধ্যে আছে যেমন ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এখন আমাদেরকে এটা শিখতে হবে যে ক্রয় জাবেদাটা কি। ক্রয় জাবেদা হচ্ছে যে জাবেদায় শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ হয়, তা হচ্ছে ক্রয় জাবেদা। মানে ব্যাপারটা যদি আমি এরকম বলি যে তুমি যে কোনো প্রোডাক্ট প্রতিষ্ঠানে যে কোনো পণ্য যদি বাকিতে কিনে আনো তাহলে সেটা ক্রয় জাবেদার মধ্যে তুমি লিখবে, কারণ তুমি ক্রয় করেছো, তুমি লিখবে। যেমন আমি যদি ক্রয় করি, আমি একটা প্রতিষ্ঠান, আমি যদি কোনো পণ্য ক্রয় করে থাকি তাহলে অবশ্যই আমি ক্রয় জাবেদায় লিখবো, বাকিতে ক্রয় হিসেবে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। এবং এখানে দুটো কথা মাথায় রাখবে। একটা হচ্ছে প্রত্যেকটা লেনদেন, এই যে এইখানে যে কটা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা বলতেছি এখানে লাস্টে দুটো ছাড়া এই যে চারটা দেখতে পাচ্ছ, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই চারটার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে। এক নাম্বার হচ্ছে এটা বাকিতে হবে। কিসে হবে? বাকিতে, এই লেনদেনটা বাকিতে হবে। দুই নাম্বার হচ্ছে পণ্য। কি এটা? পণ্য। পণ্য মানে কি? যেটা বিক্রি করার জন্য ক্রয় করা হয় সেটাই হচ্ছে পণ্য। যেটা বিক্রি করার জন্য ক্রয় করা হয় সেটা কি? পণ্য। তো এখানে পণ্যের হিসাব লিখতে হবে। তো ক্রয় জাবেদায় প্রত্যেকটাই তুমি এই দুটো জিনিস বলবাই, অবশ্যই বলতে হবে। তো ক্রয় জাবেদা কি? বাকিতে পণ্য ক্রয় করলে যে বহিতে লিপিবদ্ধ করা হয়, যে হিসেবে লিপিবদ্ধ করে সেটা হচ্ছে ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কি? বাকিতে পণ্য ক্রয়। দেখো, বাকিতে এবং পণ্য দুটো কথা কিন্তু আমি বলতেছি। বাকিতে পণ্য ক্রয় করা হলে যে জাবেদা লিপিবদ্ধ করে তা হলো বিক্রয় জাবেদা। তারপর আছে কি? ক্রয় ফেরত জাবেদা। তুমি বাকিতে পণ্য ক্রয় করে, এই যে বাকিতে পণ্য ক্রয় করে তারপর ফেরত দিচ্ছ, এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তারপর কি? বিক্রয় ফেরত জাবেদা। বাকিতে পণ্য বিক্রয় করেছিলে, বাকিতে পণ্য বিক্রি করেছিলে কারো কাছে, সেটা ফেরত আসছে, তাহলে কি হবে? বিক্রয় ফেরত জাবেদা। আর এই নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদায় অবশ্যই প্রত্যেকটা লেনদেন নগদ হতে হবে। এখানে পণ্য না হলেও চলবে। যদি বলো যে স্যার পণ্য যদি না থাকে বা পণ্য নিয়ে কোনো কাহিনী আছে কিনা, এখানে আসলে পণ্য কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি এখানে কোনো লেনদেন নগদে প্রতিষ্ঠানে টাকা আসলো কিনা তোমার, আর প্রতিষ্ঠান থেকে টাকা গেল কিনা। যদি এরকম কোনো লেনদেন থাকে যে টাকা আইছে বা গেছে, তাহলে প্রাপ্তি জাবেদা এবং প্রধান জাবেদা। সো এটা মনে রাখবা যে বিশেষ জাবেদা হচ্ছে 6টা। বিশেষ জাবেদা কয়টা? 6টা। ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এভাবে মাথায় রাখবা। ওকে, এবার আসো সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা ও অন্যান্য জাবেদা। আমরা মনের অজান্তে অনেক কাজ করে থাকি। তো এখানেও অনেক কাজ আছে যেগুলো আমরা ইতিমধ্যে করেছি, কিন্তু আমরা জানি না যে ওটা কোন জাবেদার মধ্যে যাবে। দেখো,
প্রথম কথা হচ্ছে সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা কি? সংশোধনী হচ্ছে তুমি ভুল করছো, সেটা সংশোধন করতে হবে। তো কাটাকাটি করা যাবে না, হিসাব বিজ্ঞানে কি করতে হবে? সংশোধন করতে হবে, জাবেদা দিতে হবে সেটা। তো সেই জাবেদাটাই হচ্ছে সংশোধনী জাবেদা। ভুলগুলো সংশোধন করা কি সংশোধনী জাবেদা। আবার সমন্বয় জাবেদা যদি বলো, তাহলে সমন্বয় জাবেদা কি? তুমি একটা লেনদেনের আগে লিপিবদ্ধ করেছো, সেটা পরবর্তীতে আরও কিছু ঘটনা ঘটেছে, তাহলে সেটা কি হবে? সমন্বয় করতে হবে। যেমন তুমি মনে করো অগ্রিম বেতন দিছিলা, কি করছিলা? অগ্রিম, আমার সাথে একটু কথা বলো, অগ্রিম বেতন। তাহলে অগ্রিম বেতন তুমি যখন দিয়েছো, তখন এই অগ্রিম বেতনের টাকা তো তুমি সম্পদ হিসেবে লিখেছিলে। যখন একটা নির্দিষ্ট মেয়াদ শেষ হবে, তখন এই অগ্রিমটা কিন্তু অগ্রিম থাকবে না, তখন এটা শুধু বেতন হয়ে যাবে। কেন? এর শুধু বেতন মানে তো খরচ, শুধু বেতন কি খরচ, কিন্তু অগ্রিম বেতন একটা সম্পদ, তার মানে সম্পদটা খরচ হবে। তুমি যখন একসাথে এককালীন অনেক টাকা দিচ্ছ তখন সেটা সম্পদ, যখন সেটা রিটার্ন নিচ্ছ তখন সেটা খরচ। মানে সেটা যখন কাজ হয়ে যাচ্ছে, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তখন সেটা কি একটা খরচ হয়ে যাচ্ছে। তো এখন এই সম্পদটাকে খরচে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে সমন্বয় জাবেদার মাধ্যমে। তারপর হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা কি? বছর শেষে মুনাফা জাতীয় লেনদেনগুলো, বছর শেষে মুনাফা জাতীয় লেনদেনগুলো আমরা শেষ করে থাকি। সেটা মুনাফা জাতীয় এ কারণেই বলা হয় যে 1 বছরের বেশি সময় এটা যাবে না, 1 বছরের মধ্যে লেনদেনটা ক্লোজ হয়ে যাবে, এমন কোনো জাবেদা যদি আমরা পেয়ে থাকি, তখন আমরা মূলত সমাপনী জাবেদা করে থাকি। তো এরকম অনেক লেনদেন আমরা পাই, যেমন হচ্ছে বিশেষ করে যে কোনো খরচ, যে কোনো আয়, সেটা আমরা লিখে থাকি। মূলত 4টা জাবেদা লিখি সমাপনী জাবেদা, এটা মাথায় রাখতে পারো। কয়টা জাবেদা লিখে থাকি? মূলত 4টা জাবেদা। এসএসসির হিসাব বিজ্ঞানে তুমি পেতে পারো 4টা জাবেদা, এর বেশি না। ইন্টারমিডিয়েটে আরও পেতে পারো, তারপরে আরও বেশি পেতে পারো, এভাবে অনার্সে। তো প্রারম্ভিক জাবেদা, যেটা আমরা ইতিমধ্যে অনেকবার দিয়েছি কিন্তু আমরা জানি না প্রারম্ভিক জাবেদাটা কি। প্রারম্ভিক জাবেদা হচ্ছে বছরের প্রথমে যা যা নিয়ে মালিক ব্যবসা করে সেগুলোই হচ্ছে প্রারম্ভিক জাবেদা দিতে হয়। বছরের প্রথমে অনেক সময় লেখা থাকে মালিক 10,000 টাকা নগদ, 20,000 টাকার আসবাবপত্র, 50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে। তো তখন আমরা এটা জাবেদা কি লিখি? মালিক যেহেতু নগদ টাকা নিচ্ছে, তো আমরা লিখে থাকি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপর আমরা কি লিখে থাকি? ব্যাংকে টাকা নিচ্ছে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। তারপরে আমরা লিখে থাকি হচ্ছে তোমার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, আসবাবপত্র হিসাব ডেবিট। দেন এই তিনটাকে একসাথে করে আমরা লিখে থাকি মূলধন হিসাব ক্রেডিট। কি লিখে থাকি? মূলধন হিসাব ক্রেডিট লিখে থাকি। তাহলে এই তিনটাকে একসাথে করে আমরা ডেবিট লিখি, আর এই আমরা তিনটাকে ডেবিট লিখি এবং তিনটে একসাথে করে কিন্তু আমরা ক্রেডিট লিখি মূলধন হিসাবে। এটা কিন্তু মূলত আমরা বছরের প্রথমে এই জাবেদাগুলো দিয়ে পেয়ে থাকি, যে এত এত টাকার পণ্যদ্রব্য নিয়ে, এত টাকার হচ্ছে তোমার আসবাবপত্র, এত টাকার ফার্নিচার নিয়ে ব্যবসা শুরু করা হলো, ব্যাংক জমা নিয়ে শুরু করা হলো, ঋণ নিয়ে শুরু করা হলো, পাওনাদার নিয়ে শুরু করা হলো। এমন অনেক কথা কিন্তু প্রতিটি লেনদেনে, প্রত্যেকটা প্রতি মাসের একটা যে লেনদেনের চার্ট দেওয়া থাকে, উদ্দীপক দেওয়া থাকে, তার 1 তারিখে আমরা এটা পেয়ে থাকি। ম্যাক্সিমাম সময় কত তারিখে পাই? 1 তারিখে। এজন্য এটাকে আমরা বলে থাকি কি প্রারম্ভিক জাবেদা। তারপর আছে অন্যান্য জাবেদা, সেটা সাধারণ জাবেদা বা অন্যান্য আরও অনেক জাবেদা আছে। তো এটা আমরা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে, মানে ক্লাসে আর একটু পুরাতন হওয়ার সাথে সাথে জানতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, এখানে আমি যা যা আলোচনা করেছি পুরো অধ্যায়ের কাহিনী শেষ করে দিয়েছি মোটামুটি। তারপরও তুমি একটু কষ্ট করে পড়ে নিবে। কেমন কি পড়ে নিবে? তাহলে যেমন আমি যদি দাগাইতে বলি, এমসিকিউর জন্য যদি দাগাইতে বলি, তাহলে তুমি দাগাইতে পারবা যে হচ্ছে তোমার হিসাবে প্রাথমিক জাবেদা বলা হয় কোনটা, প্রাথমিক বই বলা হয় কোনটা, জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, কোন বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। তারপর ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় কোথায়, অনেক কিছু আসতে পারে। সো এখান থেকে একটু রিডিং কষ্ট করে পড়ে নিও। ওকে, দেখো তারপর এখানে আমরা লেনদেন লিপিবদ্ধকরণ, তারপর আর কি কি আছে, লেনদেনের মোট ব্যাখ্যা, পরিমাণ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ভুল ত্রুটি হ্রাস, অনেক কারণে আমরা এই কাজগুলো করে থাকি। ওকে, তারপর দেখো এরপরে আমরা যে জাবেদা যে ছক করি, ছকের মধ্যে আমরা একটা তারিখ লিখি। কি লিখি? একটা তারিখ লিখি। তারিখ অনুসারে আমরা লেনদেনটা সাজিয়ে থাকি। তারপর আমরা লিখে থাকি বিবরণ। বিবরণের ঘরে কি লিখে থাকি? আমরা দুটি পক্ষের নাম লিখে থাকি, হিসাবের শিরোনাম লিখে থাকি এবং ব্যাখ্যা লিখে থাকি। ব্যাখ্যা বাধ্যতামূলক লিখতে হয়। খতিয়ান পৃষ্ঠা লিখে থাকি, যে আমি এই জাবেদা থেকে কোন খতিয়ান পেজে যাব সেটা লেখা থাকে। তারপর ডেবিট এবং ক্রেডিট টাকার ঘর লিখে থাকি, ডেবিট এবং ক্রেডিট টাকার ঘর লিখে থাকি। তো এই ডেবিট ক্রেডিট টাকার ঘর লিখে থাকি কেন? হ্যাঁ, ডেবিটে টাকাটা লিখতে হয়, ক্রেডিটে টাকাটা লিখতে হয়, তাহলে হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা একদম কম থাকে। ওকে, এভাবে আমরা হিসাব করে থাকি। তারপর আছে কি জাবেদা শ্রেণী বিভাগ, যেটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা নিয়ে আলোচনা করতে হবে না, আশা রাখি হয়ে গেছে। তো তারপরে বলছে কি বিশেষ জাবেদার প্রকারভেদগুলো বলছে। ক্রয় জাবেদার সংজ্ঞাগুলো মুখস্থ করবা এখান থেকে। এই যে ক্রয় জাবেদার সংজ্ঞা এখানে দেওয়া আছে। হ্যাঁ, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এভাবে আর কি একটু হিসাব রাখবা।
এবার আরও একটা কাহিনী আমি শেখাতে চাই, সেটা হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট। সেটা অবশ্যই এই অঙ্কে অবশ্যই লাস্টে আছে, সো লাস্টে যে আমরা ওটা শিখবো। হ্যাঁ, পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। সাধারণ জাবেদা দাখিলে প্রদানের বিবেচ্য কিছু বিষয় আছে, যে কখন আমরা সাধারণ জাবেদায় কি কি করে থাকি, যেটা ইতিমধ্যে আমি বলেছিলাম, অনেকবার বলেছি অনেক কথা। সে কথাগুলো এখন আমরা একটু অফিসিয়ালি জানবো। কিভাবে জানবো? যে আমরা পণ্য ক্রয় করলে আমরা কখনো পণ্য হিসাব লিখবো না। যেমন পণ্য ক্রয় লিখবো কি ক্রয় হিসাব, পণ্য হিসাব লিখবো না, মাথায় রাখতে হবে। কাউকে তুমি চেক প্রদান করছো, চেক হিসাব লিখবো না, লিখবো ব্যাংক হিসাব। চেকের একটা নাম কি? ব্যাংক। পণ্যের নাম কি? ক্রয়। এটা মাথায় রাখতে হবে। তারপরে মাল লেখা আছে যে 20,000 টাকার মাল ক্রয়, 20,000 টাকার মাল ক্রয় করা হলো, এটা আমরা মাল হিসাব লিখবো না, আমরা লিখবো কি ক্রয় হিসাব লিখবো। বিক্রয় করলে বিক্রয় হিসাব। সো মাথায় রাখবো যে এই তিনটা হিসাব কখন আমরা লিখবো না, যদিও এটা আমরা পেয়ে থাকি বারবার। মাল, পণ্য, তারপর হচ্ছে চেক, এগুলোর জন্য আমরা কি করে থাকি? ক্রয় হিসাব লিখে থাকি। যেমন পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি, বিক্রয় নামক আয় বৃদ্ধি। তারপর কি আছে? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, এখানে আমরা ক্রয় হিসাব ডেবিট লিখবো, ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো, চেক হিসাব লিখবো না। এখানে কিন্তু আমরা ভুল করে অনেক সময় চেক হিসাব লিখতে পারি। হ্যাঁ, ব্যাংকের জায়গায় চেক লিখতে পারি, কিন্তু এটা ভুল হবে। তারপর কি আছে? অনেক সময় পণ্য বিক্রয়, তাহলে আমরা এই বিক্রয় না লিখে অনেক সময় পণ্য হিসাব লিখতে পারি। সো এটা কি হবে? ভুল হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আমি ইতোমধ্যে এর আগে যে অধ্যায়ের অঙ্কগুলো করাইছি সেগুলোতে আমি এগুলো আলোচনা করেছিলাম। তারপর আমি আরো একবার আলোচনা করছি, সামনে যেহেতু পেয়েছি। ওকে, তারপর দেখো, যদি কখনো কোনো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি নাম লেখা থাকে, কি লেখা থাকে? নাম। হাসানের নিকট হতে পণ্য ক্রয়, হাসানের নিকট হতে ক্রয় করা হলো। এই ক্রয় বলতে পণ্যকে বোঝায়। ক্রয় বলতে কি? পণ্য ক্রয়। মাথায় রাখবা, ক্রয় বলতে পণ্য ক্রয়। তাহলে এখানে ক্রয় বলতে কি বোঝাচ্ছে? পণ্য ক্রয় বোঝাচ্ছে। তাহলে হাসানের নিকট হতে ক্রয়, তোমরা হাসানের নিকট থেকে পণ্য ক্রয় করছে, তো এখানে নাম লেখা আছে হাসান। এখানে কিন্তু নগদ কোথাও লেখা নাই, নগদ, চেক কিংবা ব্যাংক কোনো কিছু লেখা নেই। তার মানে কি? এটা বাকিতে হয়েছে। কিভাবে হয়েছে? বাকিতে। মাথায় রাখবা এটা, যে কখনো কোনো নাম উল্লেখ থাকলে বাকিতে। তো নামের পাশে আবার যদি নগদ, ব্যাংক, চেক এগুলো লেখা থাকে তাহলে তো হলোই, তখন সেটা লেনদেনটা নগদ বা ব্যাংক বা চেকের মাধ্যমে তুমি লিখতে পারো। ওকে, তারপর খালেকের নিকট নগদে, এই যে খেয়াল করো, খালেক আছে, নগদ আছে, তাহলে এটা নগদে। হ্যাঁ, আবার এখানে শুধু হাসান আছে, তাহলে এটা বাকিতে। তো এখানে যাবে দেখ কি হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হাসান হিসাব ক্রেডিট। এভাবে লেখাটা সবচেয়ে ফর্মালিটি মেনটেন করা বোঝায়, যে পাওনাদার হাসান, ব্র্যাকেটে হাসান লিখবে, পাওনাদার হাসান হিসাব। তারপর কি আছে? খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে ভুলে আবার ব্র্যাকেটে লিখতে যেও না, কারণ এটা তো বাকি লেনদেন না। তারপরে চলো আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? যে পণ্য ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে, কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নেই। বাকিতে হয়েছে কিন্তু নাম উল্লেখ নেই, তাহলে কি বুঝতে হবে? বাকিতে হয়েছে কিন্তু নাম উল্লেখ নেই, তাহলে আমরা কি করব? পাওনাদার বা প্রদ হিসাব লিখবো। কি লিখবো? পাওনাদার বা প্রদ হিসাব। যেখানে পাওনাদার হচ্ছে সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি হচ্ছে প্রদ হিসাব, মাথায় রাখবা। ওকে, তাহলে বাকিতে পণ্য ক্রয়, এখানে নাম উল্লেখ নেই কিন্তু বাকি লেখা আছে। ধারে, এখানে নাম উল্লেখ নেই কিন্তু ধারে লেখা আছে, সো এটা মাথায় রাখবা। তাহলে এখানে যাবেদা কি হবে? দেনাদার হিসাব দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদ হিসাব ক্রেডিট হবে। তারপর দেখো কি লেখা আছে? চেক ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় বিক্রয় হয়েছিল বলে গণ্য হবে। একটা কথা সবসময় মাথায় রাখবা, বাকিতে হলেই সেটা ফেরত আসে, বাকিতে হলেই সেটা ফেরত আসে। আবার বাকিতে তুমি ক্রয় করলেই তুমি সেটা ফেরত দিবা। সো বাকি কথাটা এতটা গুরুত্বপূর্ণ যে এটা কখনো উল্লেখ না থাকলেও কিন্তু আমরা ধরে থাকি যে এটা হয়েছে বাকিতে। কিভাবে? তাহলে মাথায় রাখতে হবে যে কখনো কোনো পণ্য ফেরত আসলে, তুমি বিক্রি করেছো কিন্তু ফেরত আসছে, তাহলে সেটা বাকিতে হয়েছে। তুমি ক্রয় করেছো, ফেরত দিচ্ছ, কিন্তু কোথাও লেখা নাই যে এটা বাকিতে হয়েছে, তাহলে সেটা কি হবে? সেটা ধরে নিতে হবে বাকিতে হয়েছে। তো যেমন আমরা যদি এখানে দেখি, দেখো এখানে লেখা আছে যে আন্ত ফেরত। আন্ত ফেরত মানে ফেরত আইছে, আন্ত, আন্ত মানে আসা, এটা এভাবে মনে রাখতে পারো, আন্ত মানে আসছে। তো আন্ত ফেরত কি হবে? যাবে দা আন্ত ফেরত, তুমি বিক্রি করছিলে, ফেরত আইছে, তো বিক্রয় ফেরত হবে। তো বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হবে। সো বিক্রয় ফেরত ডেবিট। আর কি হবে? পাওনাদার হিসাব দেনাদার হিসাব ক্রেডিট হবে, পাওনাদার না সরি দেনাদার হিসাব ক্রেডিট হবে। কেন? কারণ তুমি বিক্রি করেছিলে যার কাছে বাকিতে, সে তোমার জন্য একজন দেনাদার ছিল, তুমি তার কাছে টাকা পাইতা। তুমি যার কাছে বিক্রি করছো সে তোমার দেনাদার, দেনাদারের কাছ থেকে তুমি টাকা পাও, তাহলে দেনাদার হিসাব কি হবে? ক্রেডিট হবে। তারপর আছে কি? এই যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, তুমি ক্রয় করেছিলে, ফেরত দিচ্ছ, তাহলে ক্রয় করে যদি ফেরত দাও তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আর পাওনাদার হিসাব কি হবে? ডেবিট হবে, কারণ পাওনাদার দায়, দায় কমে যাচ্ছে, দায় কমলে ডেবিট হয়, দায় যত কমবে তত ডেবিট হবে। তারপর আছে সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন, এরকম অনেক কথা লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে? নতুন, পুরাতন, ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ লেখা থাকতে পারে। দেখো
ক্রয় মানে পণ্য ক্রয়, ক্রয় মানে স্থায়ী সম্পদ না। তো যদি কখনো এমন স্থায়ী সম্পদ ক্রয় পেয়ে থাকো যে নতুন আসবাবপত্র ক্রয়, এই নতুন লাভ নাম তো আসবেই না, আবার ক্রয় নামও আসবে না, লিখতে হবে আসবাবপত্র, স্থায়ী সম্পদের নাম লিখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবা। এবং আমি যত স্টুডেন্ট পড়াই তার মনে করো যে 100-র মধ্যে 80 ভাগ স্টুডেন্ট, 80 জন স্টুডেন্ট এই কাজ করে যে আসবাবপত্র হিসাব না লিখে লিখে ক্রয় হিসাব। স্যার ক্রয় হিসাব কেন দিব না? আসলে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে আমরা সেটাকে ব্যয় হিসাবে ধরি না, এটা তো আমি টাকার বিনিময়ে আমার সম্পদ নিচ্ছি, তাহলে আমার তো সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, একটা সম্পদের বিনিময়ে আরেকটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আমরা ক্রয় হিসাব লিখবো না। ক্রয় মানে ব্যয় বোঝায়, ক্রয় মানে পণ্য ক্রয় বোঝায়, এই জন্য আমরা পণ্য ক্রয় লিখবো না। তারপর আছে কি যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, বিক্রয় হিসাবও আসবে না, পুরাতনও আসবে না, আসবে শুধু যন্ত্রপাতি হিসাব। তো যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি নামক সম্পদ কমে যাচ্ছে, আর নগদ টাকা পাচ্ছি, নগদান হিসাব ডেবিট হবে। এখানে আবার বাকিটা কি ধরে নিও না। তারপর সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনো কোনো হিসাব খোলা হবে না যদি আয় অনাদায় এবং ব্যয় অপরিশোধিত থাকে। দেখো এখানে লেখা আছে কর্মচারী জামিলকে বেতন প্রদান, এখানে জামিলকে বেতন প্রদান, তো জামিলের কোনো কথা গ্রহণযোগ্য না। কিসের জামিল? কিসের কি? আমি বেতন দিচ্ছি, তাহলে বেতন হিসাব হবে, নগদান হিসাব হবে। কিন্তু এখানে জামিল হিসাব দিও না বললেও, কারণ উনি তো দেনাদার পাওনাদার না। উনি কি না? দেনাদার কিংবা পাওনাদার না। উনি তো দেনাদার পাওনাদার হলে ওনার নাম লেখা যাইতো, কিন্তু দেনাদার পাওনাদার না, উনি একজন কর্মচারী, সো বেতন হিসাব লিখতে হবে। তারপরে যে মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়, এই যে মণিহারি ক্রয় করলে আমরা মণিহারি লিখবো, মণিহারি ক্রয় করলে মণিহারি লিখবো, তাহলে কি হবে? মণিহারি হিসাব হবে। আর যদি মণিহারিটা বাকিতে হয়, মণিহারিটা কি হয়? বাকিতে হয়, তাহলে আমরা পাওনাদার হিসাব লিখবো না, লিখবো কি? বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট হবে। বকেয়া মণিহারি, এটা শুধু মণিহারির ক্ষেত্রে। আসলে মণিহারি জিনিসটা কি স্যার? এটা আমাদেরকে একটু শেখান না প্লিজ। মণিহারি হচ্ছে এমন অনেক হিসাব আছে প্রতিষ্ঠানে, এমন অনেক খরচ আছে যেটা প্রতিদিন একাধিকবার হয়, যেমন খাতা কলম পেন্সিল রাবার, এগুলোকে মণিহারি বলা হয় এক কথায়, কারণ এগুলো আছে নিয়মিত খরচটা হয়। তো তুমি বারবার কি প্রধান ক্যাশিয়ারের কাছে বা তোমার বসের কাছে বারবার যাওয়া, স্যার 5টা টাকা দেন, কলম আনি স্যার 10 টাকা দেন, রাবার আনি, এরকম কিন্তু বলা সম্ভব না। তো আমরা এটা কি করি? সবগুলো খরচ একসাথে করে, সব মানে মনে করে এক সপ্তাহে কত 100-150 টাকা খরচ হবে, একসাথে করে এটার নাম দিছি মণিহারি। এটা যদি কারো কাছ থেকে বাকিতে আনি তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা বাকিতে আনছি? হ্যাঁ, এটা দেনাদার না পাওনাদার বোঝা যাবে না, এই জন্য এটাকে আমরা বকেয়া মণিহারি হিসাব লিখবো। লিখবো কি? মণিহারি হিসাব ডেবিট এবং বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট, মাথায় রাখবা। তারপর তপু ট্রেডার্সের নিকটতে কমিশন প্রাপ্য হলো, এখানে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট হবে, কমিশন আয় ক্রেডিট হবে। কিন্তু এই যে তোমার হচ্ছে ট্রেডার্স অফ তপু ট্রেডার্স, যে এটার নাম কিন্তু ভুলেও লেখা যাবে না, তপু ট্রেডার্সের নাম লেখা যাবে না, এটা মাথায় রাখবা। ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ক্ষেত্রে পণ্য কথা উল্লেখ থাকলে, পণ্য কথা উল্লেখ থাকলে ক্রয় হিসাব হবে। কি হবে? ক্রয় হিসাব। আরেকটা পক্ষ যা করছে তাই, যেমন পণ্য যদি বিতরণ করে তাহলে বিজ্ঞাপন হিসেবে বিতরণ করছে, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। যদি পণ্য উত্তোলন করে তাহলে মালিক উত্তোলন করছে, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। যদি বলে যে পণ্য হচ্ছে তোমার চুরি হয়েছে তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি বলে পণ্য বিনষ্ট হয়েছে, ক্রয় হিসাব তোমার হচ্ছে তখন যাবে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মানে একটা পক্ষ হচ্ছে যে ঘটনা ঘটছে সেই ঘটনা, আরেকটা পক্ষ ক্রয় হিসাব। সো পণ্য কথা লেখা থাকলে প্রতিষ্ঠানে পণ্য যদি কমে যায় তার মানে ব্যয় কমে যাবে, আর ব্যয় কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। সো ক্রয় হিসাব ক্রেডিট। আবার যদি মালিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে ক্রয় হিসাব ডেবিট, কারণ তখন পণ্য বাড়তেছে আর এটা একটা ব্যয়, ক্রয় হিসাব ডেবিট। আর মূলধন হিসাব ক্রেডিট হবে, অনেকটা উত্তোলনের বিপরীত হিসাবে বসে। ওকে, তারপর আছে কি দেখো, প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বুঝাবে, ব্যাংক হতে উত্তোলন হলে প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে। মালিকের জন্য তার ব্যাপারটা বুঝো, এখানে দুটো কথা খুব ভালোভাবে, যে উত্তোলনটা কোথা থেকে হয়েছে? ব্যবসা থেকে হয়েছে। কোথা থেকে? ব্যবসা থেকে। তাহলে ব্যবসা থেকে যদি হয় তাহলে মালিক নিছে, ব্যবসা থেকে হলে মালিক নিছে। আর যদি বলে ব্যাংক থেকে উত্তোলন হয়েছে, তার মানে ব্যাংক থেকে উত্তোলন হলে সেটা ব্যাংক থেকে প্রতিষ্ঠানে আনা হয়েছে, মালিক নেয়। ব্যাংক হতে উত্তোলন ব্যাংক থেকে প্রতিষ্ঠানে আনা হয়েছে, আর প্রতিষ্ঠান থেকে উত্তোলন মালিক নিছে। তো ব্যাপারটা খেয়াল করবা। তো মালিক যদি নেয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি প্রতিষ্ঠান থেকে মানে ব্যাংক থেকে প্রতিষ্ঠানে আনা হয় তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, স্বাভাবিক ব্যাপার। পণ্য, নগদ অর্থ, দোকান সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব নামে লিপিবদ্ধ করতে হয়। যেমন ক্যাশ বাক্স হতে টাকা চুরি, তাহলে ক্ষতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। দুর্ঘটনাজনিত বিনষ্ট পণ্য, ক্ষতি হিসাব ডেবিট, হ্যাঁ, অগ্নিজনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য হলে তো ক্রয়, অনেক আগে বলেছি, পণ্য কথা লেখা থাকলে ক্রয়, চোখটা বন্ধ করে ক্রয় হিসাব দিবা।
ব্যাংক সুদ মঞ্জুর করা হলো। ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা সরাসরি কি হবে, প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে। কোথায়? ব্যাংকে। এই টাকাটা কোথা থেকে কেটে নেয় তারা? তোমার ব্যাংকে টাকা আছে, তুমি টাকা রাখছো 10 লক্ষ টাকা, এই ব্যাংকের টাকা কেটে নিছে তারা। তো এটা কোথা থেকে কাটবে? ব্যাংক থেকে কাটবে। তোমাকে একটা মেসেজ দিবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কর্তন করা হলো বা ব্যাংক চার্জ করা হলো। তো এটা কিন্তু ব্যাংক থেকে কেটে নেবে, নগদ টাকা তোমার কাছে যাবে না। ভাই আপনি আমার ব্যাংকে টাকা রাখছেন, এত টাকা খরচটা দিয়ে যান না, তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে। তো এই জন্য এটা যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, হ্যাঁ, আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। একটা আয় হয়েছিল, ব্যাংক সুদ মঞ্জুর করছে, আর ব্যাংক চার্জ ধার্য করছে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে টাকাটা কমে যাবে, ব্যাংক থেকে টাকাটা কি হবে? কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তার সম্পদের অবচয় হিসেবে গণ্য করতে হবে। এই যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য, এটা যাবে একদম হুবহু মুখস্থ করবা। অবস্থায় ডেবিট, অবস্থায় সঞ্চিতি ক্রেডিট বা পুঞ্জীভূত অবস্থায়, আরেকটা নাম কি? পুঞ্জীভূত অবস্থায় হিসাব তুমি দিতে পারো। অবস্থায় হিসাব বা অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। তারপর আছে কি, চলো দেখি পরেরটা বলছে কি। পরেরটা বলছে হচ্ছে যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসেবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানে বাবদ বা খোলা চেক প্রদান করা হয় না হিসাবে প্রদেয় চেক প্রদান করতে হয়। অ্যাকাউন্ট পেই, অ্যাকাউন্ট প্রদেয় চেক অ্যাকাউন্ট পেই, খেয়াল করো, এটা মুখস্থ করো, এমসিকিউ আসতে পারে। প্রদেয় চেক ইংরেজি কি? অ্যাকাউন্ট পেই, হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তো পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, তো ধরে নেওয়া হয় এই চেকটা সরাসরি ব্যাংকে চলে যায়, তার মানে ব্যাংকে টাকা বাড়বে। সো আমরা ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার দেখো দেনাদার হতে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কিন্তু ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব। এখানে কিন্তু বলা নেই যে ব্যাংকে দিছে, আর এখানে বলা আছে ব্যাংকে দিছে। তো স্যার তার মানে কি এটা ব্যাংকে দিব, এটা ব্যাংকে দিব না? না, দুটাই ব্যাংকে হবে। মনে রাখতে হবে এটা সরাসরি ব্যাংকে জমা হয়ে যায়। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি পরে আছে কি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নিকট হতে কোনো সুবিধা গ্রহণ করলে, মানে ব্যবসার কোনো কাজে যদি মালিকের টাকা ইনক্লুড হয়, মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব ক্রেডিট হবে। আর যে কাজে লাগাবা সেটা ডেবিট হবে। যেমন যদি বলো স্যার নগদ টাকা আনছে, নগদ টাকা বাড়বে, নগদান ডেবিট। যদি বলো স্যার কর্মচারী বেতন মালিক দিছে, মালিকের মূলধন হিসাব হবে আর বেতন হিসাব হবে। প্রতিষ্ঠানের বেতন, মালিকের মূলধন, বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এরকম আর কি। এই যে কর্মচারী বেতন মালিকের ব্যক্তিগত পরিশোধ, মালিকের বাজার খরচ, এটা কিন্তু মালিকের ব্যক্তিগত, তার মানে উত্তোলন করছে, সো উত্তোলন ডেবিট, আর হচ্ছে তোমার নগদ টাকা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন মালিক কি করলো এটা আমি দেখবো না, কারণ আমি তো মালিকের হিসাব করতে আসিনি, আমি করতে এসেছি একটা প্রতিষ্ঠানের হিসাব। আমি প্রতিষ্ঠানের হিসাব করবো, মালিকের হিসাব করব না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপর কি আছে, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় তাকে বলা হয় বাট্টা, নগদ বাট্টা। দেনা পাওনা নিষ্পত্তি, তুমি একজনের কাছে টাকা পাবা, বললা ভাই আমি তো আপনার কাছে 10,000 টাকা পাবো, আমি 1,000 টাকা ছাড় দিয়ে দিলাম, আমাকে 9,000 টাকা দিয়ে দেন, এখন যদি দেন আমি 1,000 ছাড় দিব। তো তুমি নগদ টাকা পাওয়ার জন্য তাকে 1,000 টাকা ছাড় দিলা, যেটা ছাড় দিলে এটা হচ্ছে বাট্টা। তুমি পাইছো নগদ টাকা, তোমার দেনাদার কিন্তু কমে গেছে, সো এটাকে বলা হয় নগদ বাট্টা। নগদ টাকা ফিরে পাওয়ার জন্য এই ছাড়টা দেওয়া হয় দেনাদার কিংবা পাওনাদারের কাছে। সো এটা মাথায় রাখবা। এখানে যাবে হচ্ছে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, তাহলে এখানে পাওনাদার হিসাব ডেবিট, কারণ দায় কমে যাচ্ছে। আর প্রাপ্ত বাট্টা, সে তোমার ছাড় দিয়েছে 1,000, এটা তোমার জন্য একটা আয়, তো প্রাপ্ত বাট্টা হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট, কারণ আমি তাকে নগদ টাকা 9,000 টাকা পরিশোধ করে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা পাওয়া গেছে, যেটা পাইছি সেটা নগদান হিসাব। কত টাকা পাইছি? 6,500 টাকা। তারে আমি ছাড় দিছি কত টাকা? 500 টাকা, এটা আমার জন্য একটা ব্যয়। প্রদত্ত বাট্টা ডেবিট 500 টাকা। তারপর দেনাদার হিসাব ক্রেডিট 7,000 টাকা। দেনাদার হতে 7,000 টাকা কি হলো? দেনাদার নামক 7,000 টাকা কমে গেছে। সো এবার দেখো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার মধ্যে আছে সংশোধনী জাবেদা, ভুলবশত ভুল করলে, হাবি যাবে অনেক ভুল করলে সেটা আমরা সংশোধন করে থাকি, এটা একটা অঙ্ক আছে, হ্যাঁ। তারপর দেখো আসবাবপত্র 10,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে লেখা হয়েছে, তাহলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, যে খেয়াল করো ক্রয় হিসাবে লেখা হয়েছে ভুল করে, এই ক্রয় হিসাবে লেখা হয়েছে, এখন আমরা ক্রয়টা কমাই দিব। তো ক্রয় আমরা ডেবিট করেছিলাম, এখন আমরা ক্রয় হিসাব ক্রেডিট করব, আর ডেবিট করব কি? আসবাবপত্র হিসাব। মানে লেখার কথা ছিল কি? লেখার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট লেখার কথা ছিল, কিন্তু তা না করে আমি ক্রয় হিসাব ডেবিট করছি। তো আমি তো কেটে দিতে পারবো না, কি করতে হবে? যেটা ডেবিট করছি সেটা ক্রেডিট করব, আর যেটা ডেবিট করার দরকার ছিল সেটা ডেবিট করব, হয়ে গেল সংশোধন। এভাবে আর কি সংশোধন করতে। তারপর আছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কি? আমি এর আগে ভাড়া দিছিলাম, দেখো 2017 সালে ভাড়া পরিশোধ করেছে 10,000 টাকা, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা, তাহলে এই ভাড়াটা এখন কমাতে হবে। ভাড়াটা কি করতে হবে? কমাতে হবে। তাহলে এই ভাড়াটা যদি কমাতে চাই, ভাড়া তো আমি ডেবিট করেছিলাম, এখন ভাড়া কি হবে? ক্রেডিট হবে। ভাড়া ক্রেডিট হবে কত টাকা? 2,000 টাকা, 2,000 কমাতে হবে। আর এই ভাড়াটা যেটা অগ্রিম দিছে, অগ্রিমটাকে একটা সম্পদ বলা হয়, এজন্য অগ্রিম ভাড়া ডেবিট হবে। কি হবে? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হবে 2,000 টাকা। ওকে, 2,000 টাকা, এভাবে আর কি আমাদের হিসাব করতে হবে। তারপর দেখো
অগ্রিম ভাড়া হিসাব। ওকে, তাহলে এভাবে আর কি আমরা হিসাব করব প্রত্যেকটা। তারপর দেখো এরপর আছে কি সমাপনী জাবেদা। আমরা বছর শেষে হিসাব বন্ধ করে থাকি। কি করে থাকি? বছর শেষে কিন্তু আমরা হিসাব বন্ধ করে থাকি, তো সেটাকে আমরা সমাপনী জাবেদা বলে থাকি। তো এই জাবেদাটা একটু কষ্ট করে লিখে নাও এবং মুখস্থ করে ফেলো। আয় হিসাব মানে যে হিসাবটা হবে, যেমন সেটা যে কোনো হচ্ছে তোমার কি বলে এটাকে, যে কোনো ব্যয় হতে পারে, যে কোনো আয় হতে পারে, তো সেই হিসাবটা আমরা লিখবো। আর আয় বিবরণী হিসাব ক্রেডিট লিখবো। তারপর আয় বিবরণী হিসাব ডেবিট লিখবো, আর ব্যয়গুলো লিখবো। যেমন ক্রয় হিসাব আমরা ডেবিট লিখতাম, সেটা এখন ক্রেডিট লিখবো। বেতন হিসাব ডেবিট লিখতাম, ক্রেডিট লিখবো। ভাড়া হিসাব ডেবিট লিখতাম, ক্রেডিট লিখতাম। আর এখানে আয় হিসাব হবে কি হবে, এখানে একটু মাথায় রাখো। আয় যেমন হচ্ছে তোমার হতে পারে পণ্য বিক্রয় হতে পারে, তারপর হচ্ছে তোমার সেবা প্রদান হতে পারে, এই ধরনের অনেক কিছু হতে পারে। তো তখন আমরা এটাকে লিখবো আর কি, কাজে লাগাবো। প্রারম্ভিক জাবেদা দাখিলা, যেটা কিন্তু আমি বলেছি যে দেখো আমি যা যা বলেছি এখানে তাই আছে, একটু এদিক সেদিক নাই। দেখো প্রারম্ভিক জাবেদা দাখিলা, এটা আমি এটা নিয়মিত দিয়ে থাকি যে এই যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, দেখো নগদান হিসাব ডেবিট, আর রপ্তার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট, তারপর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। এই যে সবগুলো এখানে দিছে, দেখো সবগুলো লিখলেই সেটা কি প্রারম্ভিক জাবেদা। বছরের প্রথমে যে জাবেদা দাখিলা নিয়ে শুরু করতে হয়। তারপর অন্যান্য জাবেদা আছে। অন্যান্য জাবেদা আছে বিশেষ জাবেদা, লেনদেন সমূহ এবং প্রকৃতি উল্লেখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় কতিপয় লেনদেন সম্পন্ন হয়, যেমন ধারে সম্পত্তি ক্রয় বিক্রয়, বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি, পণ্য বিতরণ প্রভৃতি। এসব লেনদেনও প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়। ওকে, এবার চলো বাট্টা কত প্রকার। আমি বারবার বলি বাট্টা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি তোমার হচ্ছে কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টাটা কি পণ্য ক্রয় বিক্রয়ের সময় ছাড় দেওয়া হয়, আর নগদ বাট্টা হচ্ছে শুধুমাত্র দেনাদার বা পাওনাদারের টাকা পাওয়ার জন্য, দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য, নগদ টাকা পাওয়ার জন্য এই জাবেদাটা করা হয়। হ্যাঁ, তো যে জাবেদা করা হয় সেটা কি নগদ বাট্টা। সো এভাবে তুমি মাথায় রাখতে পারো, বাট্টা 2 প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা 2টা, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা। নগদ বাট্টা 2টা, প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা। চমৎকার হিসাব, এটা একবার একটু রিডিং পড়লেই হবে। হ্যাঁ, সো এটা নিয়ে আমি টেনশন করছি না। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই উদাহরণগুলি নিয়ে কাজ করব। উদাহরণ 1 নাম্বার এই জাবেদাগুলো আমরা শিখবো। ঠিক আছে, প্রত্যেকটা জাবেদা ব্যাখ্যা সহকারে শিখবো। কিভাবে শিখবো বলো? একবারে ব্যাখ্যা সহকারে শিখবো। সো প্রত্যেকটা উদাহরণ শিখবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ক্লাস কেমন লাগলো, এবং তুমি কতজনের কাছে শেয়ার করেছো ভিডিওটা সেটাও কিন্তু জানাতে পারো। তুমি কতজনের কাছে ভিডিওটা শেয়ার করেছো সেগুলোও তুমি চাইলে জানাতে পারো। ওকে, তারপর আমরা নেক্সট ক্লাসে এই যে সাধারণ জাবেদা দিব 2 নাম্বার উদাহরণের। তারপর আছে দেখো হচ্ছে তোমার এখানে কাজ আছে একটা, সো সেই কাজ, এই যে এই কাজটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সবার আগে এই কাজগুলো আলোচনা করব। তারপর দেখো এই যে ক্রয় জাবেদা সম্পর্কে লেখা আছে, ক্রয় জাবেদার ছকটা একটু মুখস্থ করে ফেলো কষ্ট করে। এই যে চালানের ছক মুখস্থ করতে হবে। তারপর আছে এই যে ক্রয় জাবেদা, এটা ছক মুখস্থ করবা। হ্যাঁ, ছকটা যেন মনে থাকে আর কি। এখানে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে লেখা আছে 2, 10, 30, নিট 2, 10, 30 একটা দেখবা বিক্রয় শর্ত লেখা থাকে। এই শর্তটা হচ্ছে তুমি যদি এই যে 10 দিনের মধ্যে পরিশোধ করো 2 টাকা ছাড় পাবা। কি লেখা আছে দেখছো? 2, 10 নিট 30। তার মানে তোমাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে 2% ছাড় পাবা, 2% তোমাকে ছাড় দিবে। এটা বাকিতে লেনদেন সংগঠিত হলে মূলত এই কাজগুলো করতে হয়। ঠিক আছে, তো একটা কন্ডিশনটা দিয়ে দেয় যে ভাই আপনি যদি এত কম দিনের মধ্যে পরিশোধ করেন 10 দিনের মধ্যে, তাহলে আপনাকে 2% ছাড় দিতে পারি, আর না হলে আপনাকে সম্পূর্ণরূপে পরিশোধ করতে হবে পুরো টাকাটা। এভাবে আমাদেরকে আর কি ব্যাখ্যাটা মনে রাখতে হবে। তারপর আছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার অনেক কাজ আছে, এটা এই ছকটা মুখস্থ করবা। বিক্রয় জাবেদার ছকটা অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর আমরা নেক্সট ক্লাসে পরবর্তীতে আবার এই কাজটা সমাধান করব। এছাড়া আছে ডেবিট নোট, ক্রেডিট নোট। এটা কি সেটা একটু মাথায় রাখতে হবে। দেখো ডেবিট নোট কি, ডেবিট নোট কি এটা কিন্তু জানতে হবে ভালো মতো, না হলে সেই লেভেলের ভুল করে ফেলবা। তাহলে ক্রেতা ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হওয়া নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করা হলে ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠায়। পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা একটি ডেবিট নোট প্রস্তুত করে বিক্রেতার নিকট প্রেরণ করে। মানে ব্যাপারটা হচ্ছে এমন, ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট কে তৈরি করে? পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা, যিনি ক্রয় করেন তিনি। মানে ব্যাপারটা এমন, সাপোজ আমি একজন ব্যবসায়ী, আমি কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে নিয়ে আসলাম। আমি প্রথমে ক্রয় জাবেদা করব। তুমি খাতার মধ্যে এটা লিখে নিতে পারো, বইয়ের মধ্যে। প্রথমে আমি কি করব? ক্রয় জাবেদা করব। আমার কথা বলতেছে, আমি ক্রয় জাবেদা তৈরি করব। তারপরে এবার এই পণ্যটা প্রতিষ্ঠানে আনার পরে যখন আমি দেখব পণ্যটা খারাপ, ভালো না, তখন কিন্তু আমি এটা ফেরত দিব। তো যখন আমি ফেরত দিব তখন আমি লিখব ক্রয় ফেরত জাবেদা। কি লিখব? ক্রয় ফেরত জাবেদা লিখব। এই ক্রয় ফেরত জাবেদা করব। ক্রয় ফেরত যখন দিব তখন ক্রয় ফেরত জাবেদা করতে হবে। আমার পণ্যটা আমার ইচ্ছা মতো হয়নি,
আমি যতটা প্রত্যাশা করেছিলাম যে প্রোডাক্টটা এমন ভালো হবে তেমন ভালো হয়নি, তো আমি ফেরত দিচ্ছি। তো আমি যখন ফেরত দিব তখন কি খালি হাতে ফেরত দিব? উনি এই যে ক্রয় ফেরত যাবে, এটা তো আমার বই, আমার প্রতিষ্ঠানে লিখছি, তাই না? তাহলে আমি তার কাছে ফেরত পাঠাবো, তার কাছে একটা ডকুমেন্ট দিতে হবে। সেই ডকুমেন্ট হচ্ছে ডেবিট নোট, এবং এই যে মালের বিবরণ ও ফেরতের কারণটা আমি সেখানে উল্লেখ করে তারপর তাকে পাঠাবো। তাহলে কি এটা হচ্ছে ডেবিট নোট করব আমি। কি করব? ডেবিট নোট। খেয়াল করো, তাহলে এই কাদের সাথে সম্পর্ক এর? ক্রয় জাবেদার সাথে সম্পর্ক, ক্রয় ফেরত জাবেদার সম্পর্ক এবং ডেবিট নোট। ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, ডেবিট। এখন তুমি মাথায় রাখতে পারো কিভাবে মনে রাখা যায়? ক্রয় তো ডেবিট, তাই না? ক্রয় ডেবিট না, এই জন্য ক্রয়ের সাথে ডেবিট নোট। তাহলে এখন কে তৈরি করলো? আমি ক্রয় করেছিলাম, আমি ক্রয় ফেরত দিচ্ছি, এই জন্য তার মানে আমি কি ক্রয় করেছি, তার আমি ক্রেতা। তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা। আমি ক্রেতা। সো আবার ক্রেডিট নোট কে তৈরি করে? বিক্রেতা তৈরি করে। ক্রেডিট নোট কে তৈরি করে? বিক্রেতা। সো এভাবে মাথায় রাখবা একটু, হ্যাঁ, খুব টেকনিকে মনে রাখাটা সবচেয়ে ভালো হবে। তারপর আমাদের আরো একটা কাজ আছে, সেটা আমরা সমাধান করবো। দেন আমাদের কিছু এমসিকিউ আছে। তো এখন হচ্ছে তোমার, আমরা এমসিকিউ গুলো সমাধান না করলেই হয়, এটা তোমরা পারবা, মোটামুটি পড়ে নিতে পারবা যে জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। হ্যাঁ, জাবেদাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই বলা হয়, সহকারী বই বলা হয়, স্থায়ী বই বলা হয় না। তাহলে 1 ও 2। তারপর জাবেদা থেকে জানা যায় কি কি জানা যায়? জাবেদা থেকে অনেক কিছুই জানা যায়। লেনদেনের মোট সংখ্যা জানা যায়, মোট অর্থের পরিমাণ জানা যায়, লেনদেন সংগঠিত হওয়ার কারণ জানা যায়। তার মানে 3টাই তুমি জানতে পারবা। কি জানতে পারবা? 3টাই তুমি জানতে পারবা, এই 3টাই জানতে পারবা, সব কিছু জানতে পারবা। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটা? প্রকৃত জাবেদা পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বকেয়া বেতন, আন্তঃফেরত, পণ্য ক্রয়। প্রকৃত জাবেদা কোনটা? বিশেষ জাবেদা কোনটা? এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো, ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটা? শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়। সকল পণ্য নগদ পণ্য আসবে না, শুধু বাকিতে পণ্য ক্রয় আসবে। এই যে এখানে দেখো, শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় আসবে। সো এটা রাইট হবে। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হচ্ছে ডেবিট নোট, আর বিক্রয় তাহলে ক্রেডিট নোট হবে। খেয়াল করো, ক্রেডিট নোট। আমি বলছিলাম না ক্রয় ডেবিট, ডেবিট কি? ক্রয়, তাহলে ডেবিট নোট ক্রয়ের সাথে, আর বিক্রয় কি? ক্রেডিট, তাহলে ক্রেডিট নোট। সেটা মাথায় রাখবা। ওকে, তারপরে আছে কি? কোন দাখিলার মাধ্যমে আয় ও ব্যয় হিসাব বন্ধ করে? সমাপনী দাখিলা। কি হিসাবে? সমাপনী। বছর শেষে আমরা যে দাখিলা দেই সেটা সমাপনী, আর এটার মাধ্যমে হিসাব বন্ধ হয়ে যায়। তারপর কি? কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে? কোনটি ক্রয়ের জন্য? অফিস সরঞ্জাম। আলমারি ক্রয়ের, কম্পিউটার ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম, কম্পিউটার ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব লেখা যেতে পারে, ডেবিট হতে পারে। তারপর আছে কর্মচারী শাকিলকে বেতন প্রদান, বেতন অপরিশোধিত আছে, সঠিক জাবেদা কোনটা? বেতন ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কোনো নাম টাম আসবে না, ভুলেও নাম কিন্তু দেওয়া যাবে না। তারপরে চলো পরেরটা কি আছে? আচ্ছা, দরকার নেই এইসব গুলো করে, শুধু সময় নষ্ট। এগুলো তোমরা সহজে পারবা। পুরো অধ্যায় যদি রিডিং পড়ো, পুরো ভিডিওটা আশা করি দেখার পরে তুমি এগুলো প্রত্যেকটা পারবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলছিলাম সেটা হচ্ছে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, ভিডিওতে একটা লাইক দিও, মতামতগুলো কমেন্টে জানিও, এবং কোন টপিক নিয়ে আলোচনা করব, কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছি, এসব বিস্তারিত তোমার পরিচয় কিন্তু তুমি কমেন্টে তুলে ধরতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।